1841 সালের নভেম্বর মাস। কলকাতায় বেশ ঠান্ডা। এক তরুণ অধ্যাপক গায়ে চাদর জড়িয়ে সংস্কৃত কলেজ থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে দেখলেন এক যুবক ঈষৎ টলমল, গাঁজার কলকে মুখে নিয়ে ধোঁয়া উড়িয়ে দিচ্ছেন। ধোঁয়ার সঙ্গে উড়ে যাচ্ছে তার কথা। একটু সুরেলা কণ্ঠ, ভাষাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে বাংলা নয়। মুখ দিয়ে অনর্গল ধোঁয়া বেরোনোর জন্য তাকে স্পষ্ট দেখাও যাচ্ছে না। তরুণ অধ্যাপক সামনে এগিয়ে এসে বুঝতে পারলেন যুবকটি বাঙালি নয়। বিকেল পড়ে আসছে, তাড়াতাড়ি সন্ধে নেমে যায় শীতকালে। তরুণ অধ্যাপক বুঝতে পারলেন যুবকটি অবাঙালি। প্যান্ট শার্ট পরেছেন, সোনালি চুল, ফিরিঙ্গি আদল। তার মানে সাহেব না। সাহেবরা এত অন্যমনস্ক, এত আভিজাত্যহীন হতে পারে না। দুই যুবক এবার মুখোমুখি। মৃদু হাসি বিনিময় হল। সেই সোনালি চুলের চোয়ারে দেখতে যুবকটি বললেন, হাই ফ্রেন্ড। বাঙালি তরুণ যুবক মৃদু হেসে নমস্কারের ভঙ্গিতে অভিবাদন জানালেন। তিনিও বললেন, নমস্কার নমস্কার। শয়ের উচ্চারণ নেই। দুজনে কেমন যেন দুজনের দিকে এগিয়ে গেলেন, কিন্তু জিজ্ঞাসার আগেই সেই যুবক বললেন, আমি প্যারিস থেকে এসেছি। তিনি বাংলা জানেন না, ভাঙা ভাঙা ইংরেজি বলছেন। বোঝা গেল তার দেশ ফ্রান্স, তিনি থাকেন প্যারিসে। একেবারে গোল্লায় যাওয়া ছেলে, তবে ভীষণ মেধাবী। লাটিন ভাষায় কবিতা লেখেন, প্রিয় সাহিত্যিক ভিক্টর হুগো। সেই ফরাসি যুবক আর বাঙালি তরুণ গোলদিঘির ধারে এসে বসলেন। যুবকটি অনর্গল বায়রনের কবিতা বলতে পারেন। কেমন মায়া মাখানো মুখ, অথচ ক্রমশ রুক্ষ হয়ে যাচ্ছে। কিছুই যেন ভালো লাগছে না তার। বাঙালি তরুণটি এক দৃষ্টে চেয়ে রয়েছেন তার দিকে। কি অসম্ভব ভালো কথা বলছেন যুবকটি। সারা চোখে যেন স্বপ্ন, রূপকথার কাহিনীর মতো জীবন। আর এই বাঙালি তরুণ অধ্যাপক ঠান্ডা মাথার, সবাইকে স্নেহের চোখে দেখেন, তবে অসম্ভব শক্তি মনের ভেতর। অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ তিনি। মাঝে মাঝে এমন দু চারটে ভবঘুরে আড্ডাবাজ কবিতা পাগলের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেও তিনি উন্মুখ। সেই সময় ইয়ং বেঙ্গলের যুগ। একদল যুবক নিয়ম ভেঙে নতুন ধারা নিয়ে আসছেন। খাবার দাবারেও তাঁদের বাছবিচার নেই, প্রত্যেকেই সুরাপান করেন। সংস্কারমুক্ত ভাবনার ইয়ং বেঙ্গলের ছেলেদের সঙ্গে অদ্ভুত মিল দেখা গেল এই ফরাসি যুবকটি। বরং এই ফরাসি তরুণ কবিটি আরো বেশি শৃঙ্খলাহীন, যা ইচ্ছে হয় তাই করেন। তরুণ বাঙালি অধ্যাপক ও ফরাসি যুবকটি গোলদিঘির বিকেলে বসেছেন। দূরের সূর্যাস্ত, চারদিকটা ফাঁকা। খানিকটা দূরে কুয়াশার মতো স্বর পড়েছে, বাতাসে ভাসছে। ফরাসি যুবকটি প্যারিসে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিলেন। যুবকটি ইতিহাসকে বলছেন অর্থহীন। অশ্লীল সাহিত্যের দিকে টান বেশি। গঁতিয়ের লেখা পড়েন। বাবা মা চিন্তিত ছেলেকে নিয়ে ক্রমশ বকে যাচ্ছেন তিনি। পড়ালেখার জন্য যুবকটি থাকেন লাটিন কোয়ার্টারে। যারা কবিতার জন্য পাগল, বান্ধবী সঙ্গের জন্য উদ্দাম, রক্তে ঢুকে গেছে নানা ধরনের নেশা, তাঁরা বাড়ি থেকে পালিয়ে লাটিন কোয়ার্টারে এসে থাকেন সহপাঠীদের সঙ্গে। কফি, আড্ডা, বল্লা, হুল্লোড়, তর্ক, এইসব নিয়ে প্যারিসের লাটিন কোয়ার্টার অদ্ভুত এক অঞ্চল। যুবকটি তার নাম বললেন বাঙালি অধ্যাপককে। বললেন, আমি এখন 20 বছরের যুবক। আমার জন্ম 1821 সালের এপ্রিলে। বাঙালি অধ্যাপকটি বললেন, তাই নাকি? আমরা তাহলে সমবয়সী। আমার জন্ম 1820-তে, তাহলে আমরা সমকালের বন্ধু। ফরাসি যুবকটির ভিতর ঝড় বইছে। ভারতে আসার আগে তিনি দেলাক্রোয়ার প্রদর্শনী দেখেছেন। চিত্রকলা নিয়েও ভাবতে ইচ্ছে করছে খুব। কবিতা ও ছবি, এই আমার জগৎ। আর আমার গার্লফ্রেন্ডের নাম লুসেথ। ও আমায় খুব ভালোবাসে। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? বাঙালি তরুণ অধ্যাপক প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বললেন, কেন ভারতবর্ষে আসতে হলো? উদ্দেশ্যটা কি তোমার? ফরাসি যুবকটি বললেন,
আমায় জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতে, কারণ প্যারিসের বাতাসে নাকি নষ্ট হবার বিষ ভেসে বেড়ায়। আর আমি কবিতা ছাড়া কিছু বুঝি না, আমার সংসার ধর্ম ভালো লাগে না, আমি রাইটার হব, অনেক বড় রাইটার। কথাগুলো বলতে বলতে ভারী একটা স্বপ্ন নিয়ে উত্তেজিত হয়ে ফরাসি যুবকটি উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, শোনো ইন্ডিয়া, আমি লেখক হব, ভিক্টর হুগোর মতো লেখক, এডগার অ্যালান পোর মতো লেখক। আমাকে কবি হতেই হবে। কথাগুলি বলে ধীরে ধীরে বসে পড়লেন। ফাঁকা শীতের সন্ধে, প্রায় জনমানব শূন্য গোলদিঘিতে সাময়িক প্রতিধ্বনি নিয়ে মিলিয়ে গেল স্বপ্ন। ফরাসি যুবকটি বাঙালি যুবকের হাতটা ধরে নিজের কাঁধে রাখলেন। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। আধস্বরে বললেন, তুমি কবিতা পড়ো? তুমিও কি লেখক হতে চাও? বাঙালি অধ্যাপক বললেন, তোমার স্বপ্ন সফল হবে। হ্যাঁ, আমিও কবিতা পড়ি, আমিও লিখি, তবে তোমার মতো ওরকম কবি হবার ইচ্ছে আমার নেই। ফরাসি যুবকটি বললেন, তুমি লেখো? আই মিন রাইটার? আমরা তাহলে কবি বন্ধু। শোনো তাহলে, শোনো, আমার দুটো লাইন শোনো। ফরাসি ভাষায় দুটো লাইন বলার পর সম্পূর্ণ আলিঙ্গন করে নিলেন হঠাৎ পাওয়া বন্ধুকে। বাঙালি অধ্যাপক বুঝলেন, এই যুবকটি 100% কবিতার মধ্যে বাঁচে, খাঁটি কবি, ভেজাল নেই। তবে ইউরোপীয় আবহাওয়ায় সংযম হারিয়েছেন। নিজেকে ধরে রাখতে পারলে ইনি পৃথিবীর অন্যতম সেরা কবি হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফরাসি যুবকটি বললেন, জানো, প্যারিস থেকে আমায় সরিয়ে দেবার লক্ষ্যই ছিল বাবা মায়ের, তাই তারা এমন জায়গা বাছলেন, ইউরোপীয় সমাজ বর্জিত ভারতবর্ষ। আমি ভারতের নাম শুনেছি, আশ্চর্য দেশ, বিশাল বড় অনন্ত প্রকৃতি, এখানে অজস্র মিথ। বন্ধুরা বলল, সুবর্ণ সুযোগ, ইন্ডিয়া মানে হেভেন। জাহাজ ছেড়ে দিল। ফ্রান্সের অববাহিকা মিলিয়ে গেল এক সময়। ফরাসি যুবকটি সমুদ্রে সন্ধে নামা দেখছেন, চারিদিকে জল, নতুন একটা দেশ দেখার আনন্দ। বেশ কয়েকটা মাস এখন জাহাজে থাকতে হবে। কয়েকটা দিন যাবার পর আর মন টিকছে না তার। জাহাজে যাত্রীদের সঙ্গে তর্ক শুরু হলো। যুবকটি উল্টো কথা বলেন, ধর্মে আশ্বাস নেই, সংস্কারহীন মন, সাহিত্য নিয়ে কোথায় আলোচনা হবে? তা না, এই জাহাজে এমন একজনকেও পেলেন না যারা সাহিত্য নিয়ে অন্তত ঘণ্টাখানেক বকর বকর করতে পারে। কেউ কেউ তো ভিক্টর হুগোর নামই শোনেননি। জাহাজের সহযাত্রীরা এড়িয়ে চলতে লাগলেন যুবকটিকে। মনমরা যুবক ডেকের সামনে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করেন ভারতের তীর দেখার। এমন সময় ঘটে গেল অঘটন। জাহাজের মাস্তুল ভেঙে গেল কেপ অফ গুড হোপ, মানে উত্তমাশা অন্তরীপের ঝড়ের কবলে পড়ে। জাহাজের একটি যাত্রীও এই যুবকটির সঙ্গে কথা বলেন না। একেবারে একা এক যুবক, অনন্ত নির্জনতার দিকে শুধু চেয়ে থাকেন। জাহাজ ডুবি হবে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ল যাত্রীদের মধ্যে। সবাই তটস্থ। আসন্ন মৃত্যুর দিকে তাকিয়ে যখন কান্নার রব উঠেছে, তখন এই ফরাসি যুবকটি সাহস নিয়ে বললেন, এখন কাঁদবার সময় নয়, সবাইকে হাত লাগাতে হবে জাহাজের কাজে। জাহাজ মেরামতে ক্যাপ্টেনের সহযোগী হয়ে গেলেন যুবকটি। তীরে ফেরাতে হবে জাহাজ যা হোক করে। সেখানে স্থায়ী মেরামতের পর আবার জাহাজটি রওনা হবে ভারতের দিকে। মরিশাসের এক বন্দরে গিয়ে দাঁড়ালো জাহাজ। বিপদ কেটে গেছে। সবাই এই যুবক কবিকে বাহবা দিতে লাগলেন। আর যুবকটি তীরে নেমেই ছুটলেন বইয়ের দোকানে। বই কিনতে হবে। একই সঙ্গে খোঁজ নিয়ে দেখলেন বার্গার্থ দম্পতি রয়েছেন এখানে, যারা সাহিত্য বোঝেন, যাদের সঙ্গে কথা বলে খানিকটা হালকা হওয়া যাবে। মাদাম বার্গার্থ যুবকটির কথায় মুগ্ধ হয়ে গেলেন। মায়ের মতো তিনি। প্রচুর আলোচনা হলো। কয়েকটা দিন বেশ আনন্দে কেটে গেল। এবার জাহাজ যাত্রা শুরু করবে। যুবকটিকে তখনও টানছে প্যারিসের ল্যাটিন কোয়ার্টারের আড্ডা। ভারতে না গিয়ে প্যারিসে চলে গেলে কেমন হয়? জাহাজ চলে যাক ভারতে, ফিরতে হবে প্যারিস, এমন সংশয়ের মধ্যেই জাহাজ ছাড়ার ভোঁ পড়ল।
বাঙালি অধ্যাপকটি ভাবছেন, কি অভাবনীয় সাহসী যুবক আজ এখানে উপস্থিত হয়েছে। শুধু সাহস আর স্বপ্ন, স্পর্ধা আর লড়াই। ফরাসি যুবকটির ভিতরে দারুণ আনন্দ, এমন এক সমবয়সী সাহিত্যরসিক বাঙালিকে কাছে পেয়ে। অসম্ভব মেধাবী এই বাঙালি মানুষটি প্রাচ্যের দর্শন ঢেলে দিচ্ছেন যুবকটির ভিতরে। ভারত বলতে যা বোঝায় তার ব্যাখ্যা চলছে। ফস করে আবার একটা সিগারেট ধরালেন যুবকটি। বাঙালি অধ্যাপকটির দিকে প্যাকেট এগিয়ে দিলেন। মৃদু হেসে অধ্যাপক বললেন, ধন্যবাদ, আমার চলে না। মাথাটা কেমন ঝিমঝিম করছে। পৃথিবীটা কত বড়, কত অজানা থেকে যাবে সবকিছু। দুজনে যেন দুটো বিশ্ব, প্রাচ্য পাশ্চাত্য প্রবল আলোচনায় বেঁধে উঠেছেন। দুটো আগুনের গোলক মুখোমুখি, দুটো পর্বত করমর্দন করছে, দুটো সমুদ্র ভিজিয়ে দিচ্ছে একে অপরকে। বাঙালি অধ্যাপকটির পাণ্ডিত্য দেখে ফরাসি যুবক প্রস্তাব দিলেন প্যারিসে চলে আসতে। অধ্যাপকটি কলকাতায় থেকে যাবার প্রস্তাবও রাখলেন তার কাছে। সন্ধে নেমে গেছে। যুবকটির এমন কনকনে ঠান্ডায় বেশ অভ্যেস আছে। গায়ে তেমন কিছু গরমের পোশাক নেই। বাঙালি অধ্যাপক বললেন, আমার চাদরটা আপনি গায়ে জড়িয়ে নিন। ফরাসি যুবকটি এমন বন্ধুতা পেয়ে আপ্লুত। ফিরে গিয়ে নতুন ধারার কবিতা লিখবেন তিনি। বাঙালি যুবকটি অসাধারণ মেধার জন্য উপাধিও পেয়েছেন। সেই নামেই তিনি ক্রমশ পরিচিত হয়ে উঠছেন। সন্ধে নেমে আসার মুখে দুজনে উঠে পড়লেন। বাঙালি যুবকটি পায়ে হেঁটে যাবেন বউবাজারের ভাড়া বাড়িতে, আর ফরাসি যুবকটি চলে যাবেন ফিরিঙ্গিপাড়ার অস্থায়ী আস্তানায়। কালই তাঁর জাহাজ ছাড়বে। দেশে ফেরার ডাক এসেছে। প্যারিস ছেড়ে ভারতে পাঠিয়ে যুবকটির মনে কি তেমন কোনো পরিবর্তন আনতে সক্ষম হলেন তার বাবা মা? প্রশ্নটা থেকেই গেল। যুবকটি ভারতের বিস্ময় নিয়ে ডুবে আছেন। লিখতে হবে, কিন্তু লেখার তাগিদ আসছিল না। আজ এই তরুণ সংস্কৃত পণ্ডিতটি মনের জানলাগুলো খুলে দিয়েছেন। জাহাজে যেতে যেতে তিনি একা সময়ে লিখবেন ভারত বৃত্তান্ত। দুজনে দুদিকে বিদায় নেবার আগে অবাক চেয়ে রয়েছেন। মৃদু হাসি, বন্ধুতা ছেড়ে যাবার বিষণ্ণতা। তবু যুবকটিকে ফিরতে হবে প্যারিসে। বাঙালি অধ্যাপকটি একটু চিন্তা করে বললেন, চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। এই বলার উদ্দেশ্য ছিল যাতে তার পরের দিন জাহাজ কোনো কারণে ধরতে অসুবিধে না হয়। এমন খামখেয়ালি যুবক হয়তো ভুলেই যেতে পারেন জাহাজ ধরার কথা। দুজনে হাঁটতে লাগলেন। কলকাতা মেডিকেল কলেজ বছর 5 হলো তখন তৈরি হয়েছে। হিন্দু কলেজের বয়সটাও তখন খুব কম নয়। একটা নিয়ম ভাঙার আবহ চলছে। হেঁটে যেতে যেতে পুরনো কলকাতা দেখে ফরাসি যুবকটি বললেন, ট্রাভেলগ লিখব। আচ্ছা বলুন তো, কে সেই ব্যক্তি যিনি দ্য লায়ার থেকে গেলেন দেশবাসীর কাছে? তিনি যে দেশে যাননি সে দেশ নিয়ে লিখে গেছেন পাতার পর পাতা। বাঙালি অধ্যাপক বললেন, ভেনিসের সেই বিখ্যাত মানুষটির নাম মার্কো পোলো। ফরাসি যুবকটি আনন্দে উদ্বেল হয়ে বললেন, আমারও সেই দশা। যা দেখিনি চোখ বুঝলে তাই দেখতে পাই। আচ্ছা, এটা হয় কেন? এটা হয় কেন? বাঙালি অধ্যাপকটি বললেন, কল্পনা শক্তি। এই কল্পনা শক্তির জোরেই মানুষ কবি। একদিন আপনি খুব বড় কবি হবেন। ওয়ার্ল্ড লিটারেচারে আপনার নাম লেখা থাকবে। লেখা থাকবে। কথা বলতে বলতে ফিরিঙ্গিপাড়ায় গিয়ে যুবকটিকে ঘরে পৌঁছে দিলেন বাঙালি মানুষটি। একটি পরিবারে পেইং গেস্ট থাকেন ইনি। ফেরার পথে বাঙালি মানুষটি ভাবছেন, সত্যি পৃথিবীটা কত বড়, কত দেশ, কত মানুষ, কত ভাষা, কত ধরনের বিরোধ ও সাম্য। ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে। ফরাসি যুবকটির সরল মন, মেধাবী কথা জয় করে নিয়েছে বাঙালি মানুষটিকে। কি মনে হলো, একটা দিন পর অধ্যাপক হাঁটতে হাঁটতে চলে গেলেন ফিরিঙ্গিপাড়ায়। সেই বাড়িটায় গিয়ে কড়া নাড়লেন, যেখানে যুবকটি পেইং গেস্ট হিসেবে ছিলেন।
তার জাহাজ গতকালই রওনা হয়ে গেছে। যুবকটি অবশেষে জাহাজ ধরতে পেরেছেন তো? কড়া নাড়ার শব্দ শুনে গৃহকর্তা বেরিয়ে এলেন। তিনিও ফিরিঙ্গি। বাঙালি ভদ্রলোকটিকে চিনতে পেরে বললেন, হ্যাঁ, ও তো চলে গেছে, একটু দাঁড়ান, আপনার জন্য একটা বই রেখে গেছেন। এই বলে গৃহকর্তা ভিতরে গেলেন। বাঙালি মানুষটি ভাবছেন, আচ্ছা, ও কি করে ভাবলেন যে আমি খোঁজ নিতে আসব, আর এলেই বইটি আমাকে দেয়া হবে? ভারী আশ্চর্য তো। গৃহকর্তা এসে বললেন, এই নিন, দ্য ওয়ান্ডার্স অব দ্য ইস্ট। বইটি হাতে নিয়ে পাতা উল্টাতে গিয়ে দেখলেন ছোট্ট একটা চিরকুট। খুব দ্রুত চিরকুট খুলে অবাক হয়ে গেলেন বাঙালি মানুষটি। লেখা রয়েছে, মাই ডিয়ার বিদ্যাসাগর, কলকাতা মিন্স লাভ, ফ্রেন্ডশিপ, moral values and you. Going back to my country. Stay blessed, my friend. With love, yours, Charles Baudelaire. 3rd November, 1841.